কথা বলানো হয়। সিঙ্গাপুরের আয়তন কত? 720 বর্গ কিলোমিটার একটা ছোট্ট দ্বীপ। এই দ্বীপটাকে মালয়েশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল একটাই কারণে, মালয়েশিয়াতে যখন বামপন্থীদের উত্থান, ইন্দোনেশিয়াতে যখন বামপন্থীদের অভ্যুত্থান হতে যাচ্ছে, সেই সময় আমেরিকানরা মালয়েশিয়ার একটা গ্রাম সহ কয়েকটা অংশকে তারা কেটে নিয়ে বানালেন সিঙ্গাপুর। বিনিয়োগ হলো মার্কিনী, আর নজরদারি হলো একদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরেকদিকে চীনের উপরে। ফলে সেখানে পুরো বিনিয়োগটা হয়েছিল সাম্রাজ্যবাদী বিনিয়োগ, ওইটাকে তারা উন্নয়ন হিসেবে দেখিয়েছে। একটা কথা দেখেছেন গত পরশুদিনের পত্রিকায়, মালয়েশিয়ার একটা শপিং মলে কাজ করছেন 91 বছর বয়সী একজন বৃদ্ধ। পত্রিকা লিখেছে 91 বছর বয়সেও কিরকম সক্ষম থাকতে পারে তারা, কিন্তু অন্তরের বেদনাটা কি? 91 বছর বয়সেও একজন মানুষকে দিনে 12 ঘন্টা শৌচাগার পরিষ্কার করতে হয়। সিঙ্গাপুরের শপিং মলের শৌচাগারগুলো পরিষ্কারের দায়িত্ব সব বয়স্কদের উপরে, যারা অন্য কাজ করতে পারে না তারা শৌচাগার পরিষ্কার করবেন। এই তো আমাদের সিঙ্গাপুরের উন্নয়নের মডেল দেখছি। আমাদের দেশটাকে কথায় কথায় সিঙ্গাপুর বানাতে চান, ইউরোপ বানাতে চান। ওই যারা ইউরোপ এবং সিঙ্গাপুর বানাতে চেয়েছিলেন তারা সবাই অভ্যুত্থানের সময় ইউরোপে এবং সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছে। এখনো আবার নতুন করে আমাদেরকে ইউরোপ বানানোর স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন। এই যে আমরা এখানে মোবাইল দিয়ে অনুষ্ঠান ধারণ করছি, আমাদের এই উপরে আছে মেট্রো রেল, এই মোবাইল আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমাদের এই মেট্রো রেল তৈরির জন্য যে ইস্পাত বা রড বা আয়রন তৈরি দরকার ছিল, বাংলাদেশে তো লোহার খনি নাই, পুরো লোহাটাই আমদানি করতে হয় আমাদের বন্দর দিয়ে। আমাদের বাংলাদেশের পুরোটাই আমদানি করতে হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমাদের বাংলাদেশের খাবারের জন্য যে সয়াবিন তেল আর পাম অয়েল যেটাই বলি, আমদানি করতে হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমাদের বাংলাদেশের 45 থেকে 50 লক্ষ মেট্রিক টন খাবার, সেটা আমদানি করতে হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমাদের পায়ের জুতা থেকে চোখের চশমা পর্যন্ত যা কিছু আমরা ব্যবহার করি, সমস্ত কিছু, এমনকি আমাদের ওষুধের যে কাঁচামাল, সেটাও আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। প্রতি বছর 5 কোটি টন পণ্য আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দর যদি বিদেশিদের কাছে ইজারা দেওয়া হয়, তার ফল কি হবে? প্রথম ধাক্কা আমরা দেখেছি, প্রথম ধাক্কায় ট্যারিফ বাড়িয়ে দিল 41%। কেন? বিদেশিরা এসে তাদের জন্য নতুন করে ট্যারিফ বাড়াতে না হয়, আগেই ট্যারিফ বাড়িয়ে দিলেন আমাদের সরাসরি ইউরোপ সরকার। এমনি করে যখন এই সমস্ত টার্মিনালগুলোর কর্তৃত্ব পুরোটা বিদেশিদের হাতে চলে যাবে, তাদের ট্যারিফ বসবে, শুল্ক বাড়বে। আমাদের ওই পঞ্চগড়ের চাষি সে বুঝতে পারবে না সারের দাম কেন বাড়লো। পঞ্চগড়ে বসে শীতের সময় একটু যারা ভাজা পুরি খাবেন তারা বুঝতে পারবে না সয়াবিন তেলের দাম লিটার প্রতি 5 টাকা কেন বাড়ে। অথবা যারা চা খাবেন, প্রতি বছর 20 লক্ষ টন চিনি আমদানি হয়, সেই চিনির যে দাম কেজি প্রতি 4 টাকা 5 টাকা বেড়ে যাবে, তারা বুঝতে পারবেন না চিনির দাম কেন বাড়লো। ফলে আমরা বামপন্থীরা, জনগণ যেটা বুঝতে পারবেন দুঃখে, কষ্টে, বেদনায়, আমরা সেটা যুক্তিতে বোঝার চেষ্টা করেছি। যে কারণে আমরা বলেছিলাম এই চট্টগ্রাম বন্দর, চট্টগ্রামে 15টা জেটি আছে, সেই 15টা জেটির মধ্যে সবচেয়ে লাভজনক জেটিটাকে তুলে দেওয়া হবে সাম্রাজ্যবাদীদের হাতে। আমাদের নতুন যে টার্মিনাল তৈরি হবে সেটা তুলে দেওয়া হবে বিদেশিদের হাতে। আমাদের আভ্যন্তরীণ টার্মিনাল সেটাও তুলে দেওয়া হবে বিদেশিদের হাতে। তাহলে আমাদের হাতে থাকবে কি? আমরা আগামীকাল বাংলাদেশের মানুষের জন্য একটা খুবই সংগ্রামের দিন। 17ই নভেম্বর মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। মৌলানা ভাসানী বলেছিলেন, আমরা দিল্লির দাসত্বকে চূর্ণ করেছি, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। তার কথাকে স্মরণ করে আমরা স্লোগান আমাদের এখানে হতে দেখেছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কিন্তু অভ্যুত্থানের পর এলো দিল্লির সঙ্গে সম্পাদিত একটা চুক্তিকে প্রকাশ করেছেন, দিল্লির সঙ্গে সম্পাদিত একটা চুক্তিকে বাতিল করেছেন। এখন তো দিল্লি না ঢাকার পরিবর্তে এখন ঢাকাকে বাদ দিয়ে ইউরোপের সঙ্গে যে চুক্তি হচ্ছে, এবং সেই চুক্তিগুলো বাংলাদেশের বন্দরের আইন অনুযায়ী 15 বছরের বেশি চুক্তি করার কোনো বিধান নাই। সেই বিধানকে পাল্টে ফেলে 45 বছরের জন্য নতুন করে চুক্তি করা হচ্ছে।